গ্রামের ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছে এক যুবক। অনেকদিন পরে গ্রামে আসছে। যদিও জন্ম গ্রামেই, কিন্তু তার পর থেকে শহরে বড় হয়েছে, লেখা করেছে ভিন্ন দেশে। গ্রামের কাঁচা রাস্তায় আসতেই গাড়ির তেলটা শেষ। ড্যামিট বলেই গাড়ির ডিকিতে একটা লাথি মারল সেই যুবক। গাড়ির তেল শেষ হওয়ার আর সময় পেল না। আরও কতখানি রাস্তা যেতে হবে। এই অন্ধকার রাতে তেলই বা কোথায় ভরবো, আর বাসায় যাব কিভাবে? একটা কাজ করি, শিয়ামকে ফোন করি। হ্যালো, বল কি হয়েছে? কি হয়নি তাই বল। গ্রামে রাস্তায় এসে গাড়ির তেলটা শেষ হয়ে গেছে। আশেপাশে এত অন্ধকার, রাত 9টা না বাজতেই সবাই ঘুমিয়ে যায় নাকি? হ্যাঁ, এটা গ্রাম ব্রাদার। তুমি শহরে থাকো, তাই জানো না যে এখানে 9টা বাজলেই মনে হয় গভীর রাত। চারপাশে অন্ধকার দেখা যায়। গ্রামে সবাই তাড়াতাড়ি ঘুমায়। আরে ভীষণ মেঘ ডাকছে, বৃষ্টি হবে বোধহয়। আরে তুই আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তুমি কোন জায়গায় আছো লোকেশন থেকে জানো? আমি সখীপুর গ্রামের রাস্তার পাশে আছি, তুই এক্ষুনি আয়। এখনো অনেক দূরে আছো, তাহলে যাইতে তো 1 ঘন্টা লাগবেই। তুমি একটা কাজ করো, বৃষ্টি এলে গাড়ির ভেতরে বসে থাকো, ওকে? আমি যাচ্ছি। গল্পের নায়ক ইভান বাবা মায়ের একমাত্র সন্তান, যে গাড়ির তেল শেষ হয়ে যাওয়াতে গাড়ির ডিকির উপর বসে অপেক্ষা করছে কারোর জন্য। কিছু সময়ের মধ্যে জোরে মেঘের গর্জন হলো, সাথে সাথে বৃষ্টি নামতে শুরু করলো। ইভান দৌড়ে এসে গাড়ির মধ্যে গেল। এই বৃষ্টি আসাটা সময় পেল না, এক্ষুনি আসতে হলো। ইভান গাড়ির মধ্যে বসে থাকতেই হঠাৎ চোখ পড়ল কিছু দূরে বিদ্যুৎ চমকানোর হালকা আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে বৃষ্টির মধ্যে ভিজছে। মেয়েটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আবছা দেখা যাচ্ছে। ইভানের ইচ্ছে করছে মেয়েটাকে দেখতে, তাই সে গাড়ি থেকে নেমে এগোতে লাগলো মেয়েটার পথের দিকে। ছাতা না নেওয়ার কারণে ইভানের পুরো শরীর বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। মেয়েটার কয়েকশো হাত দূর, আর একটু গেলেই মেয়েটাকে দেখতে পাবে। কিন্তু মেয়েটার কাছে পৌঁছানোর আগে একজন মহিলা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ইভান দৌড়ে এসেও আর কাউকে খুঁজে পেলেন না। আশেপাশে অনেকগুলো মাটির বাড়ি ছিল, কোনটাই গেল ঠিক বুঝতে পারল না। গ্রামের প্রায় সব বাড়ি মাটির, যাদের একটু সম্ভ্রান্ত পরিবার তাদের ইটের দালান বাড়ি। ইভান মেয়েটাকে খুঁজে পেল না। সেট, আর একটু আগে আসলে দেখতে পেতাম। কোথায় যে হারিয়ে গেল। নিশ্চয়ই এই বাড়ির মধ্যে কোনো একটাই আছে। তুই কি বড় হবি না মিষ্টি? কতবার বলবো রাতে বৃষ্টিতে ভিজবি না, অসুস্থ হবি। এখন রাত 10টা বাজতে চলেছে, আর তুই বাইরে গিয়েছিলি বৃষ্টিতে ভিজতে। যদি কোনো খারাপ লোক আসতো কি করতি? তুই জানিস না আমাদের গ্রামের জুয়েল জুয়াদার কেমন ছেলে? তার রাতে আসা যাওয়া চলে, এই পথে নেশা দেওয়া নেওয়া করার জন্য। ও আসলে কি করতি? কেউ আসতো তোকে বাঁচাতে? ওর জন্য তোকে আগলে রাখি, বাহিরে যেতে দিই না। সেই তুই রাত বিরাতে লুকিয়ে বৃষ্টিতে ভিজতে যাস। গল্পের নায়িকা মিষ্টি। ইভানের দেখা আবছা আলোর মেয়েটা হলো সে। মিষ্টি ওর মায়ের সব কথা মাথা নিচু করে শুনছে। আহা, বৃষ্টির মা, ওকে আর বকো না। আয় তো আম্মা, মাথাটা মুছে দেই। বলেই জহির সাহেব রহমান অর্থাৎ মিষ্টির বাবা মেয়ের মাথা মুছে দিতে দিতে বললেন, জ্বর আসলে আবার কেলেঙ্কারি করবে তোর মা। চুপচাপ মাথা মুছে ভেজা কাপড় পাল্টে নি। হ্যাঁ, সব দোষ আমার। আমি বকাবকি করি। আমি তো তোমার মেয়ের খারাপ চাই। আমি তোমাদের শত্রু, তাই এসব বলি। এসব কথা বলে রেগে ঘরের মধ্যে চলে গেলেন মহিমা বেগম অর্থাৎ মিষ্টির মা। তোর মায়ের কথাই কিছু মনে করিস না। জানিস তো তোর মা কেমন, তোকে নিয়ে অনেক ভয় থাকে। আর ভয়ের কারণটাও জানিস তুই। আজ বাঁচিয়েছি, এবার থেকে তোর মায়ের কথা শুনে চলবেই। মা তোর ভালো চায়। এত সময় চুপ ছিল মিষ্টি। ওর মা ঘরে যাবার সাথে সাথেই বলল, আমি জানি বাবা মা আমার ভালোই চায়। একজনের জন্য সারাক্ষণ আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না। তুমি তো জানো আমার বৃষ্টিতে ভিজতে কত ভালো লাগে, তাই গেছিলাম।
ঠিক আছে, এবার থেকে ভিজতে ইচ্ছে করলে আমায় বলবি, আমি পাশে দাঁড়িয়ে থাকবো। আমি তোকে নিয়ে অনেক চিন্তিত রে মা। ভালো একটা ছেলের সন্ধান পেলেই বিয়ে দিয়ে এখান থেকে পাঠিয়ে দেব। ইভান এখনো দাঁড়িয়ে নিজ মনে ভাবছে, আচ্ছা, মেয়েটার মধ্যে কি এমন ছিল যাকে দেখার জন্য বৃষ্টির বোতে ভিজে মনটা ছুটে আসতে চাইল? এসেও কি লাভ হলো? সেই তাগেই তো দেখতে পেলাম না। ঘাড়ে কেউ হাত রাখতেই চমকে উঠল ইভান। ব্রাদার, ভয় পেও না, আমি সিয়াম। তুমি বৃষ্টিতে কেন পেয়েছ? গাড়ির ওখানে তুমি কেন নেই? আমি অন্ধকারে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। দূর থেকে দেখছি আবছা কাউকে দাঁড়িয়ে থাকতে, আর তাই আমি এখানে চলে আসলাম। এসে দেখি তুমি ভিজছ। তুমি এখানে কেন এসেছিলে? আবছা আলোয় এক বৃষ্টি পরীকে দেখলাম। না, দেখলাম বললেও ভুল হবে, দেখার আগেই হারিয়ে গেল, ঠিক এক পলকে একটু দেখার মতো। দাদুভাই এসেছো? ইভানের ভেজা শরীর দেখে ইমাদা চৌধুরী বললেন, এ কি, তোমার এই অবস্থা কেন? ভিজলে কিভাবে দাদুভাই? রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল। আর আর কি দাদুভাই? আরে কিছু না, বৃষ্টি এসেছিল তাই ভিজে গেছি। ইভান বৃষ্টি পরীর কথা বলল না। তুমি গাড়ির মধ্যে থাকতে পারোনি? যদি এখন ঠান্ডা লেগে যায়? কিছু হবে না দাদু, তুমি চিন্তা করো না। মা, বাবা, চাচা, চাচি ওনারা কোথায় দাদু? সবার সাথে কথা বলতে না বলতেই সবাই হাজির। ইভান, তোমার আসতে এত দেরি হলো কেন? আমরা তো সেই অনেক আগে এসেছি। রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে গেছিল বাবা। আর গ্রামে 9টার মধ্যে এত অন্ধকার কেন চারিদিক? মনে হয় কোনো ভূতের গ্রামে চলে এসেছি। এটা গ্রাম বাবা, এখানে সবাই 9টার আগে ঘুমায়। আমাদের শহরের মতো নয় যে চারপাশে আলো থাকবে। গ্রামের জীবনযাপন খুবই সাধারণ, আর মানুষগুলোও অনেক ভালো। তুমি কয়েকদিন থাকো, বুঝতে পারবে। থাকতে তো আমাকে হবেই। ওই বৃষ্টি পরীকে খুঁজে আমাকে বাহির করতেই হবে। কেমন আছো ইভান বাবা? আলহামদুলিল্লাহ, ভালো আছি চাচি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। চাচা কোথায়? ওনাকে তো দেখছি না। তোমার চাচা একটু অসুস্থ তো, তাই খাইয়ে ঘুমাই গেছে। এত তাড়াতাড়ি ঘুম? সবে তো 11টা বাজে। 11টাকে সবে বলছো বাবা? আমরা তো এতক্ষণে এক ভোর ঘুম হইয়া যাইতো। ইভান অবাক হয়ে শুধু শুনছে। এতদিন গ্রামের কথা শুনেছে, শুধু যে গ্রামে তাড়াতাড়ি ঘুমায় আজকে তা দেখছেও। জন্মের পর থেকে যখন 2 বছর বয়স, তখন থেকে শহরে নিয়ে যায় তার বাবা মা। তারপর আর গ্রামের মধ্যে আসা হয়নি। বড় হলে ভিন দেশে যায় লেখাপড়া করতে। দাদু, দিদা, চাচা, চাচি মাঝে মধ্যে যেতেন তাদের ওখানে। দিদা আমায় খুব ভালোবাসতেন, কিন্তু দিদার বেঁচে নেই। ওপারে চলে গেছেন 3 বছর আগে। তখন আমি দেশের বাইরে ছিলাম, এই জন্য দিদাকে আমার শেষ দেখাটাও দেখতে পাইনি। গ্রামের আমরাই সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার। দাদুর অনেক জমা জমি, চারিদিকে ধান ক্ষেত, সবজি ক্ষেত, অনেক কিছু। ইভান বাবা, এইদিকে এসো, মাথাটা মুছে দিই, ঠান্ডা লেগে যাবে। ইহমিনা চৌধুরী গামছানে মাথাটাকে মুছিয়ে দিলেন। মায়ের ভালোবাসা অনেক সুন্দর। মায়ের মতো ভালোবাসতে আর কেয়ার করতে কেউ পারে না। ইভানের চাচি শর্মিলা অনেক পদের খাবার রান্না করে ইভানের সামনে আনলো। এতগুলো খাবার কে খাবে? কেন বাবা, তুমি খাবে? এত খাবার খেতে পারবো না। আর এগুলো কি খাবার একটাও তো চিনতে পারছি না। তুমি এসবের নামও জানো না? এইটা হলো শুটকি দিয়ে কচুলতি, আর এইটা হলো আমাগো পুকুর থেকে আনা রুই মাছের ঝোল, আর এইটা তো মনে হয় চিনো, তোমার পছন্দের চিংড়ি মাছ। বুঝেছি বলেই ইভান খেতে শুরু করলো। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে শর্মিলা বেগম ঘরের মধ্যে গেলেন ঘুমোতে। মা, বাবা তোমরা ঘরে গিয়ে ঘুমাও। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এখানে জেগে থেকে কি করবে? বড় আব্বা, আমি আছি তো, আমার সাথে গল্প করবে। শিয়াম হলো ইভানের চাচার ছেলে।
ইভান ওর জন্য বরাদ্দ করা ঘরে গেল। পিছন পিছন শিয়ামও হাজির। তুই এখানে? আমিও তোমার সাথে থাকি। ঠিক আছে, থাক। আর তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাই? আমি সেদিন কেন বৃষ্টিতে ভিজে ওখানে দাঁড়িয়েছিলাম তুই কি জানিস? তুমি না বললে জানবে কি হবে? শিয়াম ইভানের কথা শোনার জন্য ওর মুখের দিকে তাকিয়ে আছে। সেদিন বৃষ্টির রাতে এক বৃষ্টি পরী দেখা পেয়েছিলাম, কিন্তু কাছ থেকে দেখা তার আগেই হারিয়ে গেল। ইভান প্রথম থেকে সব কিছু বলল। শিয়াম ইভানের 1 বছরের ছোট, তাই ইভানকে ভাই বলে। শিয়াম গ্রামে থাকলেও সেও লেখাপড়া করেছে। ফোনে কথা হতো ওদের, সম্পর্কটা একদম বন্ধুর মতো। ভাইয়া, এখন ওই মায়ের কোথায় পাবো? সেটা জানি না, কিন্তু যে করেই হোক আমার বৃষ্টি পরীকে চাই। ওর আবছা মুখের মায়ায় পড়ে গেছি। কালকে ওই গ্রামে যাব, তুইও আমার সাথে যাবি। শিয়াম মাথা নাড়ালো, তার মানে যাবে। গ্রামে যেহেতু সবাই তাড়াতাড়ি ঘুমাই, তাই জেগে থেকে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। কিন্তু চোখের মধ্যে ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই সেই বৃষ্টি পরীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। না, ঘুম হবে না, আজকে জেগেই থাকতে হবে। পাশে দেখি শিয়াম ঘুমিয়ে গেছে। সারা রাত এভাবেই কেটে গেল। ইভানের রাতে ঘুম হয়নি, চোখগুলো তার সাক্ষী। শিয়ামকে ডেকে উঠালো। যাবি না নাকি? রাতে বলতে এখনই মনে নেই। মনে আছে ভাইয়া, এক্ষুনি আমি চোখ মুতে আসি, তুমি দাঁড়াও। বাড়িতে গ্রাম ঘুরে দেখবে বলে দুজন বেরিয়ে পড়েছে। যদিও দাদু আর চাচি সকালে নাস্তা করে আসতে বলল, কিন্তু আবার মন মানছে না, তাই চলে আসলাম। কালকে রাতে যেখানে ওই মেয়েটাকে দেখেছিলাম সেখানেই আসলাম। ভাইয়া এখনই তো আসলাম, এখন কোথায় পাবো তোমার সেই বৃষ্টি পরীকে? জানি না রে, তবে খুঁজে বাহির করতেই হবে। নাম জানি না, কাকে জিজ্ঞেস করব? নাম জানলেও না হয় পাওয়া যেত। এখানে আমাকে বাসার সামনে উকি দাও কেন? কারা তোমরা? প্রশ্ন করলেন 45 থেকে 50 বছর বয়সী এক লোক। চাচা, আমরা পাশে গ্রামে থাকি। আমার দাদুর নাম হচ্ছে ইমাদার চৌধুরী, চিনবেন হয়তো। ও, তোমরা ইমাদার চৌধুরীর নাতি? আগে কইবা না, আমি ভাবছিলাম কে না কে। চাচা, এখানে কোনো 17-18 বয়সী কোনো মেয়ে আছে কি? কেন বাবা, বিয়ে করবা নাকি? না চাচা, খুঁজছি একজনকে। আমাগো এখানে অনেক কয়টা মাইয়া আছে, তোমরা যে কার সাথে কথা কও বুঝমু কেমনে? আমার নিজের মাইয়াও আছে। আপনি বরং যান চাচা, আমরা খুঁজে নেব। ভাইয়া, কি করব এখন? আশেপাশে অপেক্ষা করি, দেখা পাই কিনা দেখি। আম্মা, আমি পাশের মাঠে শাক তুলতে যাচ্ছি। তোর যাইতে হবে না মিষ্টি, বাহিরে ওই সুকুন জফর জোয়াদার সুযোগ নিয়ে থাকে। আম্মা, কিছুই হইব না, আমি যাইমু আর আসমু। মিষ্টির জেতের কাছে না পেরে যেতে দিল। যা তবে, তাড়াতাড়ি আইবি। মিষ্টি ওদের বাড়ির পাশের ক্ষেতে শাক তুলছে। ওর দিকে লালসা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে জাফর জোয়ারদার। সে খুবই বাজে একটা মানুষ, নজর খারাপ। ওর জ্বালায় গ্রামের মেয়েরা শান্তিতে থাকতে পারে না। ভাইয়া, সেই থেকে দাঁড়িয়ে আছি, চলো এখন বাড়ি ফিরে যাই। ইভান বাড়ির দিকে আসতে যাবে, তখনই নজর পড়ে পাশের ক্ষেতে একটা মেয়ে ডালা হাতে নিয়ে কিছু একটা করছে। মেয়েটাকে দেখে কালকে রাতের মেয়েটাই বলে মনে হচ্ছে। ইভানের চোখ যায় মেয়েটার পাশে একটা 30 থেকে 32 বয়সী ছেলে লালসার দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মিষ্টি আপন মনে শাক তুলছে। হঠাৎ ওড়নায় টান পড়ায় পিছনে তাকিয়ে দেখে জাফর জোয়ারদার। তাকে দেখে ভয়ে মিষ্টির হাত পা কাঁপছে। কি করবে? আশেপাশে কেউ নেই, আর কেউ থাকলেও কিছু বলতে পারবে না। শুধু বাবা থাকলে এগিয়ে আসতো। আমার ওড়না ছেড়ে দিন জাফর ভাই। সুন্দরী,
ছেড়ে দেওয়ার জন্য তো ধরি নাই। তোর বাপরে মেলাবার বুঝাইছি তোর লাগে বিয়া দিতে, কিন্তু রাজি হয় নাই। তাই বিয়া না কইরাই নিয়া যাবো। তারপর বলেই বিচ্ছিরি একটা হাসি দিল। মিষ্টি পালানোর জন্য দৌড় দিলে জাফরের হাতে মিষ্টির ওড়না থাকার কারণে আবার ওর কাছে আসতে হয়। আজ পালাইতে পারবি না, তোরে নিয়াই যাবো। শালি, তোর আর তোর বাপের সব তেজ আমি ছুটাইয়া দিব। বলেই মিষ্টির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? কে রে, আমার কাজে বাধা দেস, আবার আমারে প্রশ্ন করস? মিষ্টি ও জাফর দুজনে পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে বেশ সুন্দর। আমি কে সেটা না জানলেও হবে, ওনাকে ছেড়ে দিন। দিব না ছেড়ে, আজকে ওকে নিয়ে যাব। ওর বাপরে কতবার কইরা বললাম আমার লগে বিয়া দিয়া দেন, কিন্তু দিল না। আজ ওরে নিয়ে গিয়া বিয়া না কইরাই বাসর করমু। ইভান গিয়ে একটা ঝটকা দিয়ে জাফরের হাত থেকে মিষ্টির হাতটাকে ছাড়িয়ে আনে। জাফর রেগে গিয়ে ইভানকে মারতে আসলে উল্টো ইভান ওকে মারতে থাকে। শিয়াম গিয়ে আটকায়। ভাইয়া থামো তো, এত মেরো না। আমি শহরে থাকি বলে ভাবিস না আমার শরীরে জোর নেই। পরবর্তীতে কখন এরকম দেখলে বুঝতে পারবি। জাফর চলে যাবার আগে বলে গেল, তোরে দেখা নেমু। আর মিষ্টি, তোর আমার কাছে একদিনের জন্য হলেও থাকতেই হইব। আমিও দেখমু কয়দিন বাঁচতে পারিস। জাফর এসব বলে রেগে সেখান থেকে চলে গেল। ওর শরীরে আঘাত পড়েছে, নিশ্চিত বড় কোনো ক্ষতি করবে বলে মনে মনে ভাবছে মিষ্টি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মিষ্টি। আপনি আমাকে বাঁচালেন, বলার মতো কিছুই নেই। আপনি বলে এগিয়ে আসলেন, নয়তো গ্রামের কেউই আসতো না, আমারই ছিঁড়ে ছিঁড়ে খেত। মিষ্টির কথা শোনা বাদ দিয়ে ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছে ইভান। কি মায়া মুখে! এই মায়া মুখ আজ আমাকে ঘুমোতে দেয়নি। মিষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করল, কালকে রাতে তুমি ওপাশটা কি বৃষ্টিতে ভিজছিলে? ইভানের প্রশ্ন শুনে মিষ্টি চমকায়। ইনি কিভাবে জানলেন আমি কালকে রাতে বৃষ্টিতে ভিজছিলাম? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? হ্যাঁ, আমি কালকে রাতে ওখানে ভিজছিলাম, কিন্তু আপনি কি কইরা জানলেন? মিষ্টির কথা শুনে ইভানের মুখে হাসি ফুটে উঠল। পেয়ে গেছে তার বৃষ্টি পরীকে। তুমি আবার বৃষ্টি পড়ি। বৃষ্টি পরীকে কাকে বলছেন? অবাক হয়ে জিজ্ঞাসা করল মিষ্টি। তুমি আবার অন্ধকার রাতে বৃষ্টিতে ভিজতে দেখা সেই বৃষ্টি পড়ি, যার জন্য আমি 7 সমুদ্র পাড়ি দিতেও রাজি। মিষ্টি ইভানের দিকে সরু চোখে তাকিয়ে আছে। ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না। মিষ্টি আশেপাশে তাকালো, দেখলো কেউ নেই। এখানে অপরিচিত ছেলেদের সাথে দেখলে গ্রামের মানুষ নিন্দা করবে। আমি যাই, আম্মায় ডাকবো, আপনারা চইলা যান। বলেই মিষ্টি বাড়ির দিকে ছুটে গেল। আরে কোথায় যাও, কিছু কথা। যা, কিছু বলার আগে চলে গেল। মেয়েটা কি ভীতু! চোখগুলো কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে অজস্র সময় তাকিয়ে থাকে ওই মায়াবী চোখের দিকে। গ্রামের মেয়েরা এমনই সহজ সরল আর ভীতু টাইপের হয়। এই জন্যই বোধহয় বৃষ্টিপরীর প্রেমে পড়ে গেলাম। ওকে আমার করে নিয়ে যাব। এখানেও সেভ নয়, যখন তখন যে কোনো কেউ ক্ষতি করতে পারে। সবসময় তুমি থাকবো না। ভাইয়া বাড়িতে কি বলবে, মানবে কি? বাড়ির কথা ধরছি না, আগে বৃষ্টিপরীর মনে জায়গা করে নিই, তারপর ভাববো। এখন বাড়ি চলো তো, অনেক সময় হলো আমরা এসেছি। দাদা যান কিন্তু আবার রাগ করবেন। দুজনেই বাড়ি চলে এলো। শিয়াম আমতামতা করে বলল, দাদু আমরা উত্তর পাশে আমবাগানে গিয়েছিলাম আম দেখতে, পেকেছে কিনা। দেখলাম আম পেকেছে, কয়েকটা খেয়ে এসেছি, তাই না ভাইয়া? ইভানও শিয়ামের সাথে হ্যাঁ মেলালো।
ইভান এবং শিয়াম দুজনেই দাদুর কথা বেড়ে গেল। বিকেলে মিষ্টি ও মিনা গাছতলায় বসে গল্প করছে। মিনা হলো মিষ্টির সখী। ওরা দুজন ছোট, একই সাথে বড় হয়েছে। বাড়ি পাশাপাশি হওয়ার কারণে সব সময় একসাথেই থাকতো। মিনা জানিস, আজকে সকালে যখন ওই জাফর আমাকে নিতে এসেছিল তখন একটা ছেলে এসে বাঁচালো। ছেলেটা দেখতে অনেক সুন্দর, দেখে মনে হইলো শহরে থাকে। পোশাক আশাক শহরের মানুষদের মতোই। তোর কি ওই পোলারে পছন্দ হইল নাকি? পছন্দ না হওয়ার কিছুই নাই, দেখলে তুইও পছন্দ করবি। দুই বান্ধবীর কথার মাঝে পিছন থেকে কেউ বৃষ্টি পড়ি বলে ডাকলো। এই যে বৃষ্টি পড়ি। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। ইভান মিষ্টির কাছে আসলো। তুমি তখন কিছু না বলে দৌড় দিলে কেন? আপনার কিছু বলার আছে? থাকলে বলেন, নয়তো জায়গা মানুষ দেখলে খারাপ করব। তোমার সাথে আসলে আমার কিছু কথা আছে। শীঘ্রই বলুন, কি বলবেন? ইভান মিষ্টির পাশে থাকা মিনার দিকে তাকালো। মিনা বুঝতে পারলো ওকে যেতে বলছে। মিষ্টি তুই থাক, কথা বলায়, আমি ওইদিকে আসি। মিষ্টি মিনার হাত চেপে ধরে আছে। তোকে যেতে হবে না, তুই থাক, কোনো সমস্যা নাই। আমার সমস্যা আছে, আমি তোমার সাথে একা কথা বলতে চাই। মিষ্টি কিছু বলল না। মিনা সেখান থেকে চলে গেল। আমি তোমায় প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। বৃষ্টি রাতে তোমায় দেখে মুগ্ধ হয়েছিলাম আমি। এই জন্য তোমায় আমি বৃষ্টি পরি রাখি। ইভানের কথা শুনে মিষ্টি স্তব্ধ হয়ে আছে। এক হাত দিয়ে আর এক হাত কচলাচ্ছে। ইভান মিষ্টির হাতটা ধরে বলছে, আরে কিছু বলো, চুপ করে আছো কেন? দেখুন, আপনি এসব ভালোবাসার কথা কইয়েন না। এটা গ্রাম, মানুষ দেখলে আমার অপবাদ দিব। আপনি বড় লোকের ছেলে, আপনার কোনো দোষই হইব না। বলেই হাতটাকে ছাড়িয়ে নিল। মিষ্টির কথা ইভান শান্তভাবে জবাব দিল, আমি এমন ব্যবস্থা করব যাতে মানুষ অপবাদ দিতে না পারে। তুমি রাজি হবে? আমি কিছু কইতে পারবো না, আমার আব্বা যা কইব তাই হবে। ঠিক আছে, তাই হবে। খুব শীঘ্রই আসবো, তুমি অপেক্ষায় থেকো। আর বাড়ি থেকে বাহির কম হবে। মিষ্টি সায় দিল। ওপাশে মীরা ছিল, ওকে নিয়ে বাড়িতে চলে গেল। ইভানও চলে গেল বাড়ি। ওদের পিছনে গাছের আড়াল থেকে সবকিছু শুনল জাফর জোয়ারদার। তোমাকে স্বপ্ন পূরণ করবার দিব না। ওই ছেলের খোঁজ নিছি। ও 4 গ্রাম পরের গ্রামের ইমাদার চৌধুরীর নাতি। ওর দাদারে আজই খবর পাঠাইতাছি যাতে নাতিরে সামলাইয়া রাখে। আর ওই মিষ্টিটা আমার ভোগে আয় না, তারপর ছাড়মু। আজ রাতেই কিছু করতে হইব। বলে জাফর ওখান থেকে চলে গেল। ইভান ও শিয়াম বাসায় গেলে ওর দাদু ইমাদার চৌধুরী তার ঘরে যেতে বললেন। আর বৌমা, তুমি আর ইমদাদকেও আসতে বলো। সবাই ইমাদা চৌধুরীর ঘরে আসেন। ইভান ওর দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, দাদু কি বলবে? সবাইকে আসতে বলেছে। তুমি আর সিয়াম আজকাল কোথায় যাও ইভান? আমি সব খবর পাই। আমি তোমাদের থেকে এসব আশা করিনি। কি হয়েছে বলবে তো দাদু? কি হয়নি তাই বলো। পাশের গ্রামে সবচেয়ে বাজে ছেলে চৌধুরীর বাড়িতে তোমার নামে নালিশ দিতে এসেছিল। তুমি নাকি ওদের গ্রামে মিষ্টি নামের মেয়েকে বিরক্ত করছো। মেয়েটা তার হবু বউ কইল। ইভান, তোমার দাদু এসব কি বলছে? তুমি এরকম হতে পারো ভাবতেই পারছি না। দাদু বাবা, তোমরা ভুল বুঝছো। তোমাদের কি আমাকে এমন ছেলে মনে হয়? হ্যাঁ, আমি ওই গ্রামে গিয়েছিলাম। ওই গ্রামের মিষ্টি নামের মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। ওকে আমি বিয়ে করতে চাই। ওই জাফর দরজা যা বলেছে সব কিছু মিথ্যে। ও একটা বাজে ছেলে। মিষ্টিকে তুলে নিয়ে যেতে চাই। সব ঘটনা সবাইকে খুলে বলল। বুঝতে পারছো? তোমাদের আজকে বলতে চেয়েছিলাম ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই। দাদু মা বাবা, তোমাদের সবার অনুমতি চাই। ইমাদা চৌধুরী গম্ভীর মুখে বললেন, ওই মেয়ে সামান্য একটা কৃষকের মেয়ে, যারা কাজ করে কোনো মতে সংসার চলে।
কাজ না থাকলে সংসারে টানাটানি পড়ে। এমন পরিবারে চৌধুরী বাড়ির ছেলের বউ হবে এটা মানায় না। দাদু ওরা গরিব নাকি বড়লোক আমি তা দেখতে চাই না, শুধু ওই মেয়েকে নিয়ে আসতে চাই। মা বাবা তোমরা কিছু বলো। তোমার দাদু যা বলবে তাই হবে, এতে আমাদের বলার কিছু নেই। ঠিক আছে, তোমরা এই সিদ্ধান্ত নিলে আমি একাই ওই মেয়েকে বিয়ে করে শহরে নিয়ে চলে যাব, আর আসবো না। ইভান রেগে ঘর থেকে বাহির হয়ে দরজার কাছে যাবে, তখন ইমাদা চৌধুরী পিছন থেকে বলল, ইভান দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইভান দাঁড়ালো। আমি ঘরে যাচ্ছি, গোছগাছ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। তোমার একা যেতে হবে না, আমরা সবাই যাব। সন্ধ্যায় সবাই তৈরি হয়ে থেকো, সবাই যাব। ইমাদা চৌধুরীর কথা শুনে ইভান খুশি হয়ে ওর দাদুকে জড়িয়ে ধরে। ধন্যবাদ দাদু আমাকে বোঝার জন্য। ওর মেয়ে কি খুব বেশি সুন্দরী যে তার জন্য আমার নাতি পাগল হইল? সুন্দরী কিনা তা জানি না, তবে দাদু আমার কাছে সবচেয়ে সুন্দর। সে আমার বৃষ্টি পড়ি। চৌধুরী বাড়ির সবাই তৈরি হচ্ছে। ইমাদা চৌধুরী গাড়ি বাহির করতে বললেন, তারা সবাই একসাথে যাবেন। ইভান তোমাদের হলো? হ্যাঁ দাদু, আমরা তৈরি হয়েছি, চলো। এদিকে জাফর মিষ্টিদের বাসার সামনে এসে গ্রামের সব মানুষদেরকে জড়ো করেছে। টাকা দিয়ে কিছু মানুষ কিনেছে ওর হয়ে কথা বলার জন্য। শুনুন, এই মিষ্টি পাশের গ্রামের ইমাদার চৌধুরী আছে না, ওনার নাতির লাগে দিনে দুপুরে হাত ধরে পীড়িত করে। শুধু পীড়িত না, সেই পোলার এই বাড়ির আশেপাশে দেখছি, ঘরে লয় নাকি কে জানে। জাফর আরও বাড়িয়ে বাড়িয়ে বাজে কথা বলছে। গ্রামবাসী মিষ্টির বাবা জহির সাহেবকে ছিছি করছেন। ছি জহির, তোমার মাইয়ারে ভালো ভাবতাম, আজ এসব কি শুনছি? তুমি শেষে কিনা নিজের মাইয়ারে এমন খারাপ বানাইলা? জহির সাহেব গ্রামের মানুষদের কথা মাথা নিচু করে শুনছে। মিষ্টি বারবার বলছে, জাফর জর্দার যা বলছে সব মিথ্যা। উনি আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছে। আমি মিথ্যা বলিনি, আমার কাছে প্রমাণও আছে। জাফর ওর বাটন ফোন বাহির করে বিকেলের ইভান আর মিষ্টির একটা ছবি দেখালো। যদিও বাটন ফোনে ঝাপসা দেখাচ্ছিল, তবুও বোঝা যাচ্ছিল ওখানে মিষ্টি আর একটা ছেলে আছে। ইভান আর মিষ্টির ছবি দেখে জহির সাহেব মিষ্টির গালে থাপ্পড় মারল। আমি কখনো ভাবতে পারিনি তোমার জন্য আমার এই দিন দেখতে হইব। এই দিন দেখার জন্য নিজে না খেয়ে কষ্ট করে বড় করছি। মিষ্টি চুপ করে আছে, কিচ্ছু বলছে না, আর বলেও লাভ নেই। যে বাবা ওকে ছোট থেকে আদর যত্ন স্নেহ দিয়ে বড় করেছে, মা মারলে বকা দিলে বাবা বাঁচিয়েছে, সেই বাবা আজকে ওকে থাপ্পড় মারল। মিষ্টি অশ্রুসিক্ত চোখে নিচে তাকিয়ে আছে। গ্রামের চেয়ারম্যান বলল, জাহির মিয়া, আমরা গ্রামের সব মানুষ একটাই সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেব? তোমার মাইয়া যা করেছে ওরে তো আর কেউ বিয়ে করবে না। যে ঘরে অন্য পোলারে নিয়ে আসে এমন মাইয়ারে তো কেউ আর ঘরের বউ করব না। তাই তোমার সম্মান বাঁচাতে চাইলে আমাদের কথা শোনো। এত কিছুর পরেও জাফর তোমার মাইয়ারে বিয়ে করতে চায়, ও লাইকাটা বিয়েটা দিয়ে দাও। আর গ্রামের সবাই সম্মতি দিল। মিষ্টির মা প্রতিবাদ করে বলল, না, আমার মায়ের সাথে জাফরের মতো খারাপ চরিত্রহীন ছেলের সাথে বিয়ে দিমু না। জাফরের লগে বিয়ে না দিলে তোমার গ্রাম থেকে বাইর করে দেওয়া হবে এবং জাহির মিয়াকে পুরো গ্রামের সামনে অপমান করা হবে। তুমি কি সেটা চাও? শেষে বাধ্য হয়ে মিষ্টির বাবা মা রাজি হয়। মিষ্টি পাথরের মতো দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলছে, কাজী আনো, আজই বিয়ে হবে। জাফর মিষ্টির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। ধরে কি কইছিলাম, আমার সাথে এখনই হলেও থাকতে হইব। বিয়ে করে নিয়ে গিয়ে তোর সব তেজ ছুটাই দেব। মিষ্টিকে একটা শাড়ি পরিয়ে দিচ্ছে, ওর সাথে মিনা আছে। সে যদি জানতে পারতো তাহলে সে ঠিক এসে তোরে বাঁচাইতো। সে তো তোরে ভালোবাসে কইছিল, বিয়া করতে চাইছিল।
তার সাথে যদি কথা কইতে পারতাম। মীরার কথা শুধু শুনছে, কোনো উত্তর দিল না। মিষ্টি মনে মনে ভাবছে, ভালোবাসার রং মনের কোণে লাগার আগেই দূরে চলে যাচ্ছি। তার বৃষ্টি পড়ি হয়ে থাকা হলো না। হয়তো আজকে আমার শেষ দিন হবে। জাফরের মতো নোংরা মানসিকতার মানুষের সাথে একসাথে থাকার কথা ভাবলেও আমার ঘৃণা লাগছে। মিনা, তুই একটু বাইরে যাবি? মিনা মাথা নাড়ালো। মিনা যেতে নিলে মিষ্টি আবার ডেকে বলল, শোন, যদি ওই ছেলেটা আমার খোঁজে আসে তবে তাকেই চিঠিটা দেস। উনি ছাড়া আর কাউকেই দিবি না, তুই নিজেও খুলবি না। বিশ্বাস রাখ, ওনাকে দিব খুলে, দেখবো না। তোর বিয়ে হয়ে যাবে শুনলে উনি কষ্ট পাবেন, তাই না? মিষ্টি কোনো উত্তর দিল না। মিনা বাহির হয়ে আসলো। মিনা জিজ্ঞাসা করলো, কি আছে এই চিঠিতে? আছে কিছু না বলা অনুভূতি, যে অনুভূতিগুলো প্রকাশ করার আগেই মরে যাবে। কাজী সাহেব এসে গেছে, মেয়েকে নিয়ে আসতে বলছে। মিষ্টির মা মুখ চেপে কান্না করছে, আর জহির মিয়া অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। যে মেয়েকে এতদিন এই ছেলের সাথে দূরে রাখত, আজকে সেই ছেলের সাথে বিয়ে দিতে হচ্ছে। ইভানও ওর পরিবার মিষ্টির বাড়ির সামনে এসেছে। ইভান দেখছে মিষ্টিদের বাড়ির ভিতরে এবং বাহিরে অনেক মানুষের আসা যাওয়া হচ্ছে। এখানে এত মানুষ কেন? কিছু হচ্ছে নাকি? বাড়ির বাইরে এসেছিল মিনা। এসে ইভানকে দেখতে পাই। মিনা দৌড়ে ওদের কাছে আসে। কিসের সর্বনাশ? আর মিষ্টিদের বাড়িতে মানুষ কেন? আজকে মিষ্টির বিয়ে ওই জাফরের লগে। মিনার কথা শুনে ইভান থমকে যায়। মিষ্টি কিভাবে ওর মতো ছেলেকে বিয়ে করছে? মিষ্টি বিয়ে করতে চায় নাই। মিনা এক এক করে ওদেরকে সব কিছু খুলে বলল। ইভান প্রচণ্ড রেগে সাথে সাথে বাড়ির ভিতরে গেল। কাজী মেয়ে আনতে বলছে। তখনই ইভান গিয়ে জাফরকে সবার সামনে মারতে শুরু করল। তোর সাহস কি করে হলো? আমার বৃষ্টিপরীকে বিয়ে করতে এসেছিস? জাফরকে মারছে দেখে গ্রামের লোক মারতে আসলে ইমাদা চৌধুরী থামিয়ে দিয়ে বলে, ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, ও আমার নাতি। সবাই ওনার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। পোলাটা ইমাদা চৌধুরী নাতি, আর সেটা কেউ জানত না। ইভান, ওরে ছেড়ে দাও। আমি পুলিশকে আসতে বলছি, আসলে ওরে নিয়ে যাবে। জাফরের নামে নেশা বিক্রি, মেয়েবাজির যত মামলা আছে সব কিছু শাস্তিযোগ্যর ব্যবস্থা হবে। এতদিন টাকা দিয়ে পার পেয়ে গেছে, আর না, এবার দেখবে চৌধুরী পরিবারের ক্ষমতা। ইভান মিষ্টিকে খুঁজছে। মিষ্টির মাকে জিজ্ঞাসা করলো, আন্টি মিষ্টি কোথায়? মিষ্টি ওর ঘরে আছে। তুই কি সেই পোলা যার সাথে আমার মাইয়ার নাম জড়িয়ে বাজে বদনাম দিয়েছিল? ইভান মাথা নিচু করে হ্যাঁ বলল। আমি আপনার মেয়েকে ভালোবাসি আন্টি, আর ওকেই বিয়ে করতে চাই। এই জন্যই আমার পরিবারকে সাথে করে নিয়ে এসেছি। মিষ্টির মা ওকে আনতে চাইতে চাইলে ইভান নিজে বলে, আমি মিষ্টির ঘর থেকে ওকে নিয়ে আসি। মিষ্টির মা সম্মতি দেয়। ইভান মিষ্টির ঘরের দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। ইভান মিষ্টি বলে ডাকল, কোনো সাড়া পেল না। তাই ঘরের ভিতরে গেল। ঘরে গিয়ে দেখে মিষ্টি ওপাশ হয়ে খাটের মধ্যে শুয়ে আছে। মিষ্টি, এই মিষ্টি, শুনছো তুমি? কয়েকবার ডাকলো, কিন্তু শুনছে না দেখে ইভান মিষ্টির কান ধরে নিজের দিকে ঘুরিয়ে দেখেই ইভান মিষ্টি বলে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। ইভানের চিৎকার শুনে সবাই ঘরে গিয়ে দেখে মিষ্টির মুখ দিয়ে ফ্যাপড়া উঠছে। হাতের মুঠো রয়েছে ধান ক্ষেতের পোকা হলে দেয় সে ঔষধের বোতল। মিষ্টির মা বাবা কান্না করতে শুরু করলো। মিষ্টিকে ডাকছে, কিন্তু উঠছে না। কেউ একজন হাতের নাড়ি ও নিঃশ্বাস পরীক্ষা করে জানল মিষ্টি আর নেই। এতেই কান্নার রোল পড়ে গেল সারা বাড়িতে। ইভান নিশ্চুপ পাথর হয়ে আছে। মিষ্টির বাবা মা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছে। ইভান এখনও মিষ্টির হাত ধরে আছে। মিষ্টির প্রথম ছোঁয়া এই হাত ধরা দিয়েই। পুরো নিজের করার আগে চলে গেলে, আর একটু সময় অপেক্ষা করলে তোমাকে আমার করে পেয়ে যেতাম।
কেন এমন ভুল কাজ করলে তুমি? মিষ্টিকে এখন কবর দেওয়া হবে। আকাশের অবস্থা ভালো না, সবাই তাড়াহুড়ো করছে কবর দেওয়ার জন্য। অবশেষে মিষ্টির সমাপ্তি হলো এই মাটির নিচে। সবাই নিজ নিজ বাড়ি গেল। ইমাদা চৌধুরী ওদিকে চলে গেলেন, সাথে শিয়ামকে নিয়ে গেলেন। ইভানকে একটু একা ছাড়া দরকার। ইভান এখনো কবরের সামনে বসে আছে। মিনা পিছন থেকে ডেকে বলল, আপনি আসলে মিষ্টি আপনার একটা চিঠি দিতে বলছিল। এই চিঠিটা ও যখন ঘরে বউ সেজেছিল তখন আমায় দিছিল। বলে চিঠিটা ইভানকে দিয়ে নিচে আসলো। ইভান চিঠিটা খুলল। ওখানে লেখা ছিল, আপনি যখন চিঠিটা পাবেন তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমাকে প্রথম যখন বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন, কথাটা শোনার পর আমি নিজেও কিছু অনুভব করেছিলাম। আপনাকে আমার ভালো লেগেছিল। আপনাকে ভালোবাসি কিনা জানতাম না, তবে মনের কোণে একটু ভালোবাসার রং লেগেছিল। আপনাকে পাওয়া হবে না, তার কারণ কখনো আসলে জানতেই পারবেন না। জাফরের মতো মানুষকে বিয়ে করা সম্ভব নয়। ও নোংরা হাত আমায় স্পর্শ করবে আমি ভাবতেই পারছি না। আমি চলে গেলাম, আপনি ভালো থাকবেন, আমার জন্য কষ্ট পাবেন না। আমি আপনার বৃষ্টিপরি হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু হলো না। একটা কথা বলি, আপনি তো আমায় বৃষ্টিপরি বলে ডাকেন। যখন বৃষ্টি আসবে তখন বৃষ্টি ছুঁয়ে দিন, আমি না হয় বৃষ্টি হয়ে নামব। আপনি আমায় বৃষ্টির ফোঁটায় অনুভব করে নিয়ে। ইতি, আপনার বৃষ্টিপরি। চিঠি পড়া শেষে হঠাৎ বৃষ্টি শুরু হলো। ইভান চিঠিটাকে বুকের মধ্যে নিয়ে কান্না করছে। বৃষ্টির পানির সাথে ওর চোখের পানিগুলো ঝরছে। ইভান চিৎকার করে কান্না করছে আর বলছে, আজকেও বৃষ্টি হচ্ছে, আর সেদিনও বৃষ্টি হচ্ছিল। তফাৎ শুধু এতটুকুই, সেদিন আমি তোমায় খুঁজে পেয়েছিলাম, আর আজ আমি তোমাকে হারিয়ে ফেললাম। কেন আমাকে একা রেখে চলে গেলে বৃষ্টি পড়ি? ইভানের আত্মচিৎকারের কান্নার জল বৃষ্টির সাথে মিলে যাচ্ছে। আমাদের ভালোবাসা শেষ হওয়ার আগেই তুমি হারিয়ে গিয়ে সবকিছু সমাপ্তি করে দিলে। বলে ইভান মাটিতে বসে পড়ল। ভালোবাসা সুন্দর, তবে সব ভালোবাসা পূর্ণতা পায় না। ইভান আর মিষ্টির ভালোবাসা পূর্ণতা পাবার আগেই সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। পূর্ণতার অপূর্ণতা নিয়েই তো জীবন।